আচ্ছা, এখানে দেখেন, আহ আমরা টাইপ ওয়ান এরর যেটা ছিল, সে আচ্ছা, দেখা যাচ্ছে কি বইটা আমি শেয়ার করেছি যে? জি ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লেভেল অফ সিগনিফিকেন্স কে বলেছিলাম কি টাইপ ওয়ান এরর। আর টাইপ টু এরর সম্পর্কে আমরা কিছু বলি নাই বা সেখানে বের করি নাই যে সেটা কিভাবে বের করতে হয়। সাধারণত আমরা লেভেল অফ সিগনিফিকেন্স নিয়ে কাজ করি সব সময়, কিন্তু আমাদের যদি বলা হয় যে টাইপ টু এরর বের করো, তাহলে সে হাইপোথেসিস টেস্টিং যেভাবে আমরা করি সেখান থেকে আর একটু কিছু ক্যালকুলেশন এক্সট্রা করে আমরা টাইপ টু এররের প্রবাবিলিটি কত এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা এটাই দেখবো যে কিভাবে টাইপ টু এররের প্রবাবিলিটিটা বের করতে হয়। সো এখানে দেখেন, আপনাদের বইয়ে একটা উদাহরণের কথা বলা হয়েছে, যেখানে একদম লাস্টে এই যে এখানে খেয়াল করেন যে একটা হাইপোথেসিস ডেভেলপ করা হয়েছে। এটা একটা কোয়ালিটি কন্ট্রোল টাইপের হাইপোথেসিস, অলরেডি আমরা দেখেছি এরকম যে একটা শিপমেন্ট আসবে, ঠিক আছে? তো সেটার ওইটাতে ব্যাটারি থাকবে আর কি। তো সেই আচ্ছা, আপনারা একটু ঢোকার পর পরই মিউট করে দিবেন, ঠিক আছে? আমি একজন একজন করে ঢুকবেন, আর মিউট অল করাটা বারে বারে আমাকে পজ করতে হচ্ছে, ঠিক আছে? নিজেরা ঢুকে একটু মিউট করে দিবেন নিজেদেরকে। আচ্ছা, দেখেন এখানে বলা হচ্ছে কি একটা ব্যাটারি শিপমেন্ট আসবে। তো ব্যাটারির লাইফ, আচ্ছা আমি মিউট অল করে দিয়েছি, এবং আপনারা বোধহয় আনমিউট করে কথা বলতে পারবেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না, আমি অপশনটা অফ করে দিয়েছি। তো কারো যদি কথা বলা লাগে তো হ্যান্ড রেইজ করবেন। আচ্ছা, এখানে দেখেন যে আমরা বলছিলাম কি একটা শিপমেন্ট আসবে, সেটাতে ব্যাটারি থাকবে অনেকগুলা। তো সেই যে ব্যাটারি গুলার লাইফ এক্সপ্যান্ড ধরা হয়েছে যে 120 আওয়ার্স, বা হোয়াট এভার এখানে দেওয়া ছিল, কি একটু দেখতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট 120 আওয়ার্স হচ্ছে ব্যাটারি গুলার ইউজফুল লাইফ থাকবে হচ্ছে 120 ঘন্টার মতো। তার মানে এটা মিন করে যে ব্যাটারিটার কোয়ালিটি কেমন। সে যদি 120 ঘন্টা না চলে, তার মানে তার কোয়ালিটিটা খারাপ। আর যদি 120 ঘন্টা চলে, তাহলে তার কোয়ালিটিটা ভালো, ঠিক আছে? তো এইখানে তারা হাইপোথেসিস দ্বারা টেস্ট করতে চাচ্ছে কি, যে দেখেন অল্টারনেটিভ হাইপোথেসিসটা কি, যে অন অ্যান অ্যাভারেজ মানে মিউটা হচ্ছে কি 120-এর থেকে ছোট। তাহলে এখানে তারা দেখতে চাচ্ছে কি, যে ব্যাটারি যে আসবে সেই সব ব্যাটারি গুলার লাইফ টা হচ্ছে 120 আওয়ার্স, মানে 120 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি গুলা চলবে কি চলবে না। তো তাদের অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে যে না, চলবে না, মিউ ইজ লেস দেন 120, তারা এটা চেক করতে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাইপোথেসিস। তো আমরা যেহেতু হাইপোথেসিস টেস্ট করতে চাই, তার জন্য কি করতে হয়, আমাদের একটা স্যাম্পল কালেক্ট করতে হয়। তো এখানে দেখেন স্যাম্পল কালেক্ট করেছে 36 ব্যাটারি, মানে 36টা ব্যাটারি তারা নিয়েছে স্যাম্পল হিসেবে। এবং সেখান থেকে তারা দেখতে চাচ্ছে এই হাইপোথিসিসটা টেস্ট করে যে আসলে ব্যাটারিগুলো লাইফ এক্সপ্যান বা লাইফ এক্সপেক্টেন্সি 120 আওয়ার্স কিনা। তো দেখেন আমরা এখানে টাইপ টু এররটা ক্যালকুলেট করব, ঠিক আছে? এখানে হাইপোথেসিসটা কিভাবে টেস্ট করতে হয় এটা তো আপনারা অলরেডি জানেন, ঠিক আছে?
তো টাইপ টু এররটা কিভাবে বের করতে হয় আমরা জাস্ট এখন সেটা দেখবো। তো টাইপ টু এরর বের করার জন্য ফার্স্টে আমাদের প্রথমে হাইপোথিসিসটা ডেভেলপ করতে হবে, যেটা আমরা অলরেডি করেছি। লেভেল অফ সিগনিফিকেন্সটা লাগবে, যেটা অলরেডি আমাদের এইখানে দেওয়া আছে। সেটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স কত, আলফা ইকুয়ালস টু 0.05। তো দেখেন আমরা যেহেতু আমাদের এইখানে সিগমা নোন কেস আমরা করছি, ঠিক আছে, এটা গিভেন দ্যাট যে সিগমা আমাদের জানা আছে। সিগমা আমাদের এখানে দেওয়া আছে, এই যে দেখেন 12 আওয়ার্স, ঠিক আছে, তার মানে সিগমা নোন। তো এই ক্ষেত্রে আমরা জেড টেস্ট স্ট্যাটিস্টিক্সটা ইউজ করব। তো এই যে এখানে যদি আমি টেস্ট স্ট্যাটিস্টিক্সটা ইউজ করি, জাস্ট দেখেন একটু খেয়াল করে, যে আগের বার আমাদের কি থাকতো, স্যাম্পল নিতাম, স্যাম্পল থেকে একটা পয়েন্ট এস্টিমেটর বের করতাম, মানে এক্স বারটা আমরা বের করতাম বা আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকতো, ঠিক আছে। তারপরে এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট এন, এটা আমরা ইউজ করে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা ক্যালকুলেট করতাম। তো এখানে এক্স বারটা আমাদের দেওয়া নেই আপাতত, ঠিক আছে। আমরা যখন টাইপ টু এরর বের করব তখন আমরা প্রথমে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা লিখব, এবং সেখানে মিউ জিরোর জায়গাতে আমরা হাইপোথিসিস যেভাবে ডেভেলপ করেছি, হাইপোথিসিসে মিউ ছিল কত, 120-এর থেকে ছোট অথবা সমান ছিল, ঠিক আছে, বা ছোট ছিল আর কি। তো এখানে মিউ হচ্ছে আমাদের 120। তো এখন দেখেন এখানে আমরা ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ যেটা ছিল সেটা ইউজ করব। তো ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচটা কি ছিল, যে আমাদের আলফা মানে লেভেল অফ সিগনিফিকেন্স এর যে ভ্যালুটা 0.05 এখানে, সেটার জন্য আমরা প্রবাবিলিটি, সরি, জেড এর ভ্যালু কত হবে আমরা সেটা বের করতাম, তাই না, আলফাটাই তো এখানে আমার প্রবাবিলিটি। তার জন্য জেড এর ভ্যালু কত সেটা আমরা ইউজ করতাম। সো দেখেন এইখানে আমরা ক্রিটিক্যাল ভ্যালুটা বের করে নিয়েছি, জেড 0.05, মানে 0.05 প্রবাবিলিটির জন্য করেসপন্ডিং জেড এর ভ্যালুটা কত হবে, 1.645। এটা আমরা টেবিল থেকে পেয়ে যাব। সো আমাদের রিজেকশন রুলটা কি থাকে, যে যদি আমার টেস্ট স্ট্যাটিস্টিক্স যেটা, মানে আমি এখান থেকে যেটা পাবো সেই ভ্যালুটা যদি আমার এই যে আমি যে ক্রিটিক্যাল ভ্যালুটা বের করেছি তার থেকে যদি ছোট হয় তাহলে রিজেক্ট করব, কারণ লেফট টেল টেস্টের ক্ষেত্রে। আর যদি বড় হয় তাহলে রিজেক্ট করব রাইট টেল টেস্টের ক্ষেত্রে। যেহেতু এটা লেফট টেল টেস্ট ছিল, অল্টারনেটিভ হাইপোথিসিসটা ছিল মিউ লেস দেন 120, সো এটা একটা লেফট টেল টেস্ট। তো লেফট টেল টেস্ট হওয়ার কারণে আমাদের রিজেকশন রুলটা হচ্ছে কি, মিউ জিরো, সরি, রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ জেড টেস্ট স্ট্যাটিস্টিক্স যেটা, সেটা যদি আমার ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট হয়। তো দেখেন এখন তাহলে আমি এটা লিখতে পারি সরাসরি, যে আমার এই রিজেকশন রুল যেটা আছে সেই রিজেকশন রুলে বলা হচ্ছে কি, জেড ইজ লেস দেন ইকুয়ালস টু মাইনাস 1.645। তো জেড যদি -1.645 এর থেকে ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করব। আর জেডটা এখানে কি, এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা। তার মানে দুইটাকে একত্রিত করে আমরা কি লিখতে পারি, যে জেডটা হচ্ছে কি আমার, যে টেস্ট স্ট্যাটিস্টিক্স এর যে ভ্যালুটা সেটা হবে কি আমার -1.645 এর থেকে ছোট, ঠিক আছে। এই দুইটাকে অ্যাড করে আমরা এটা লিখতে পারি। এ পর্যন্ত আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, আর যদি না হয়ে থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, নাফিস বিন আজাদ কিছু বলতে চান, আনমিউট করে বলেন।
এখানে আচ্ছা আরেকবার বলা যাবে কিনা বলেছেন। আচ্ছা এখানে আমি বললাম যে আমরা জানি যে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্সটা কি অলরেডি, তাই না? তো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে এটা, সরি, এটা হচ্ছে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক্স। আমরা এখানে ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচটা ইউজ করছি, ঠিক আছে, টাইপ টু এরর বের করার জন্য। তো ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ থেকে আমরা প্রথমে কি করতে হয়, ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হয়, এবং ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমার জেড জেড যেটা থাকে বা টেস্ট স্ট্যাটিস্টিক্স যেটা থাকে সেটা তুলনা করতে হয়। লেফট হ্যান্ড টেস্টের ক্ষেত্রে যদি জেড এর ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালু থেকে ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করি। তার মানে যখন আমার দেখেন রিজেক্ট এই H0 মানে নাল হাইপোথেসিস ইফ জেড হচ্ছে কি লেস দ্যান আর ইকুয়ালস টু -1.645। এখানে এই যে -1.645 এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু। ক্রিটিক্যাল ভ্যালু কোথা থেকে পাই এটা আপনারা আগে থেকে জানেন, তাই না? Z.05 বা জেড আলফার ভ্যালুটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু। সো এইখান থেকে আমরা কি করলাম যে এটা একটা ইকুয়েশন মনে করেন ইকুয়েশন 1, আর এটা যদি ইকুয়েশন 2 হয় তাহলে এই 1 আর 2 কে যোগ যোগ না মানে দুইটাকে একসাথে করে আমি এই ইকুয়েশনটা পাই, যেখানে জেড হচ্ছে কি, জেড এখানে আমার দেখাচ্ছে কি এটাতে যে জেড লেস দেন আর ইকুয়ালস টু -1.645, তাহলে জেড লেস দেন অর ইকুয়ালস টু -1.645, এখানে জাস্ট জেড ইকুয়ালস টু ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে এক্স বার -120 ডিভাইডেড বাই এখানে এই যে 36টা ব্যাটারি নেওয়া হয়েছে সেটা হচ্ছে এন এর ভ্যালু, আর আমাদের সিগমার ভ্যালু যেটা সেটা হচ্ছে এখানে আমার গিভেন সেটা হচ্ছে 12। তো প্রত্যেকটা ভ্যালু জাস্ট আমার এইখানে বসানো হয়েছে এবং লেখা হয়েছে এইটা, যে যদি আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে চাই তাহলে শর্তটা দেখতে এরকম হবে। তো একজন হাত তুলেছিলেন, আপনি চাইলে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা তাহলে দেখেন যে এইখান থেকে আমি যদি এটাকে 3 নাম্বার ইকুয়েশন মনে করি, তো এই 3 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমি সলভ করার চেষ্টা করি তাহলে এক্স বারের একটা ভ্যালু পাবো, তাই না? যে এই নিচের টার্মটা 12 ডিভাইডেড বাই √36, এই টার্মটা রাইট সাইডে চলে যাবে। আমি এই ইকুয়েশনটাকে নিয়ে কাজ করছি, ঠিক আছে? এখানে তো এখানে এই যে জেডটা আছে জেডটাকে বাদ দিয়ে দেন, জাস্ট এটুকু নিয়ে ভাবেন, তাহলে জিনিসটা ইজি হবে। যে এখান থেকে যেহেতু সবগুলা ভ্যালু দেওয়া আছে আমি শুধু এক্স বারকে লেফট সাইডে রাখবো, বাকি সবকিছুকে যদি আমি রাইট সাইডে নিয়ে চলে যাই তাহলে আমার ইকুয়েশনটা দেখতে কিরকম হবে, সেটা আমার দেখতে হবে এটার মতো। আচ্ছা এবার ট্রাই করেন, আনমিউট করে কথা বলা যাবে আই গেস। যাচ্ছে কি? ম্যাম কোশ্চেনটা আরেকবার একটু বুঝায় বলবেন? কোশ্চেনটা হচ্ছে আমরা টাইপ টু এরর বের করতে চাচ্ছি, আর কিছুই না। টাইপ টু এরর বের করতে চাচ্ছি, আমাদের একটা হাইপোথেসিস দেওয়া আছে, হাইপোথেসিসটাতে বলা হচ্ছে কি জাস্ট নর্মাল হাইপোথেসিস এর মতোই, যে যদি ব্যাটারির যেই ব্যাটারিটা যদি 120 ঘন্টা লাস্টিং করবে কি করবে না আমরা এটা দেখতে চাচ্ছি, সেটার জন্য একটা হাইপোথেসিস দেওয়া আছে, যেখানে নাল হাইপোথেসিসটা হচ্ছে কি যে ব্যাটারিটা 120 ঘন্টা চলবে না, তার মানে মিউটা হচ্ছে 120-এর থেকে ছোট। এটা হচ্ছে আমার অল্টারনেটিভ হাইপোথেসিস, তাহলে নালটা কি এর অপোজিট, ঠিক আছে? এখন এই যে আমাদের হাইপোথেসিসটা দেওয়া আছে সেটা থেকে আমরা টাইপ টু এরর বের করব, হাইপোথেসিস টেস্ট আমরা করছি না, ঠিক আছে? এটা থেকে আমরা টাইপ টু এররটা বের করছি। হাইপোথেসিস টেস্ট কিভাবে করতে হয় এটা তো আপনি অলরেডি জানেন, ঠিক আছে? সো ওই নলেজটা কাজে লাগায় টাইপ টু এরর যে কোনো এরকম হাইপোথেসিস যদি দেওয়া থাকে সেটা থেকে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই প্রসেসটা আমরা শিখছি এখন। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা তাহলে দেখেন এখান থেকে আমরা কি এক্স বারের ভ্যালুটা আমরা বের করলাম আমাদের এই 3 নাম্বার ইকুয়েশনটা থেকে। তো এক্স বারের ভ্যালুটা কিরকম দেখাচ্ছে, যে এক্স বার যদি লেস দেন অর ইকুয়াল
116.71 হয় তাহলে আমরা রিজেক্ট করব, ঠিক আছে। এখন এক্স বারের ভ্যালু যদি 116 ধরলাম আর কি, 0.71 বারে বারে বলছি না, ঠিক আছে। এক্স বার যদি 116 থেকে ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করব। আর টাইপ 2 এরর কাকে বলে, কেউ একজন বলেন তো। ম্যাম যদি আমরা ঠিক অ্যান্সারকে রিজেক্ট করি। ঠিক হয় তাহলে রিজেক্ট করি না, টাইপ 2 এররের সাথে তো রিজেক্টের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ ম্যাম মুঝে ये মানে জাস্ট Ma'am, এক্সাম্পল হিসেবে বললে যদি বলেন। ma'am, except is not even it is false. হ্যাঁ, টাইপ 2 এরর হচ্ছে একসেপ্ট করি যখন এটা ভুল তখন, ঠিক আছে। টাইপ 1 এররটা হচ্ছে রিজেক্ট, এই কারণে আমরা ডু নট রিজেক্ট রিজেক্ট এটা ইউজ করি, ঠিক আছে। আর টাইপ 2 রিজেক্ট হচ্ছে অ্যাকসেপ্ট করা, আর টাইপ 1টা হচ্ছে রিজেক্ট করা, ঠিক আছে, এভাবে মনে রাখবেন। তাহলে টাইপ 2 এরর আমাকে বলে কি অ্যাকসেপ্টিং দ্য নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ফলস, ঠিক আছে। তো এখানে আমরা বললাম যে এতক্ষণ পর্যন্ত আমরা দেখিয়েছি যে এক্স বার যদি 116 থেকে ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করব, তাহলে অ্যাকসেপ্ট করব কখন বলেন নরমালি। 116 থেকে বড় হলে। হ্যাঁ ডেফিনেটলি, ছোট হলে যদি আমি রিজেক্ট করি তার মানে 116 থেকে যদি বড় হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব। তাহলে আমাকে এখান থেকে দেখতে হবে, এখানে এখানে বললাম কি এক্স বারটা যদি 116 থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। এখন দেখেন আমাদের নাল হাইপোথিসিসটা কি ছিল। নাল হাইপোথিসিস ছিল মিউ যদি আমার, এখানে দেওয়া আছে আপনাদের একটু খেয়াল করেন, মিউ যদি আমার 120-এর থেকে বড় হয়, ঠিক আছে। এখানে দেখেন একটা কথা বলা হয়েছে যে we make a type 2 error whenever the two shipment mean is less than 120 hours। আচ্ছা, আমাদের টাইপ 2 এররের সংজ্ঞাটা কি ছিল, accepting the null hypothesis when it is false। তো এখানে দেখেন যে আমরা অ্যাকসেপ্ট করছি নালকে, ঠিক আছে, মিউকে যখন সে 120-এর থেকে বড়, এটা হচ্ছে। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ আমি জাস্ট 2 মিনিটের জন্য মিউট করছি, একটু পরে আপনাদের বলছি, একটু ওয়েট করেন। আচ্ছা সরি, হ্যাঁ। আচ্ছা দেখেন আমি কোথায় ছিলাম এখানে। আচ্ছা, এখানে আমরা বলছিলাম কি টাইপ 2 এরর আমরা কখন করি, টাইপ 2 এরর আমরা করি যখন অ্যাকসেপ্ট করি আমাদের নাল হাইপোথিসিস বাট এটা ফলস হয় তখন। তাহলে দেখেন যে এখানে আমরা টাইপ 2 এরর কখন করব, এই পার্টিকুলার হাইপোথিসিসের ক্ষেত্রে টাইপ 2 এরর আমরা তখনই করব যে যদি আমরা এই নালটাকে অ্যাকসেপ্ট করে নিই। এখানে আমার নালটা কি বলছে, নালটা বলছে কি যে আমার হচ্ছে মিউটা 120-এর থেকে বড়, এটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি যখন এটা ফলস, তার মানে কি অ্যাকচুয়ালি আমার মিউটা 120-এর থেকে ছোট, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি আমি আমার নালটাকে অ্যাকসেপ্ট করে নিই তাহলে একমাত্র টাইপ 2 এরর করছি, ঠিক আছে। এই কথাটা আমি আরেকবার বলছি, একটু কেয়ারফুলি শুনেন। সেটা হচ্ছে টাইপ 2 এরর হচ্ছে অ্যাকসেপ্টিং দ্য নাল হোয়েন ইট ইজ ফলস।
তাহলে আমাদের এই হাইপোথেসিসের ক্ষেত্রে টাইপ টু এরর আমরা কখন করব? যখন আমরা নালটাকে অ্যাকসেপ্ট করে নিব কিন্তু সেটা মিথ্যা মানে ফলস বা ভুল। তার মানে আমি যদি এটা অ্যাকসেপ্ট করে নিই যে মিউ হচ্ছে আমার 120-এর থেকে বড়, কিন্তু ইন রিয়েলিটিতে মিউটা হচ্ছে কি আমার 120-এর থেকে ছোট, কিন্তু তাও যেহেতু আমি নালটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, একমাত্র তখনই আমার টাইপ টু এরর হচ্ছে। ঠিক আছে? সো টাইপ টু এরর ক্যালকুলেট করার জন্য আমরা এখন ধরে নিব যে আমার এক্স এর ভ্যালুটা 120-এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু। ঠিক আছে? মানে মিউ এর ভ্যালুটা 120-এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু। হয়তোবা আমি হচ্ছে অনলাইনে বুঝাচ্ছি দেখে আপনাদের বুঝতে টাফ হচ্ছে জিনিসটা। জিনিসটা তো কঠিন না, আপনারা যখন বই পড়ে পড়বেন বা ভিডিওটা আর একবার শুনবেন তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ম্যাম এটার আনসার কিভাবে লিখতে হয়? জি, বুঝিনি, আর একবার মানে একটু এটার কোয়েশ্চেন। আনসারের এক্সপ্লেনেশন কেমনে লিখবো? তো আপনাকে এটার কোয়েশ্চেন হচ্ছে টাইপ টু এরর বের করো, এখনো বের হয়নি। ঠিক আছে? টাইপ টু এরর বের হইলে বলবেন যে এটা হচ্ছে টাইপ টু এরর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এত। সিম্পল কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ মেকিং টাইপ টু এরর। ঠিক আছে? তখন আপনাদের যে প্রবাবিলিটিটা বের হবে বলবেন দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ মেকিং টাইপ টু এরর। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আমরা বললাম কি যে আমাদের নালটা হচ্ছে মিউ হচ্ছে 120-এর থেকে বড়, কিন্তু আমরা যেহেতু টাইপ টু এরর কমিট করছি তার মানে এক্সাক্ট মিউটা আমার 120-এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু। তো আপনাদের বই 120-এর থেকে ছোট 112 ধরেছে, আপনারা যে কোনো ভ্যালু ধরতে পারেন। অ্যাকচুয়ালি আপনাদের ধরতে হবে না। ঠিক আছে? এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে অ্যাকচুয়ালি যদি মিউটা এত হয়, কিন্তু যদি তুমি এই নালটাকে অ্যাকসেপ্ট করে নাও তাহলে টাইপ টু এরর কত হবে। ঠিক আছে? তো এখানে দেখেন বলা হয়েছে যে মিউ হচ্ছে 112। আসলে মিউ যদি 112 হয় আর আমরা যদি নাল হাইপোথিসিস কে অ্যাকসেপ্ট করে নিই তাহলে আমাদের টাইপ টু এররটা কত হবে? এখন আমরা আমাদের এই জেড স্ট্যাটিস্টিক্স থেকে মানে টি স্ট্যাটিস্টিক্স থেকে সরাসরি বের করতে পারবো। তাহলে দেখেন এখানে এক্স বার হচ্ছে আমার একটু আগে যেটা বের করেছি 116.71। মিউ এখানে আর 120 হবে না। ঠিক আছে? যেটা আমার ট্রু মিন মানে মিউ এর ভ্যালু সেটা হবে। এখানে আমরা ধরেছি 112, তাই এখানে নিয়েছি 112, আর ডিভাইডেড বাই সিগমা আর এন এর ভ্যালু দেওয়া আছে। সো জেড এর ভ্যালু হচ্ছে আমার 2.36। এখন জেড যদি 2.36 হয় তাহলে এর প্রবাবিলিটি যেটা সেটাই হচ্ছে টাইপ টু এরর করার প্রবাবিলিটি। তো জেড এর ভ্যালু 2.36। ঠিক আছে? এটার জন্য যদি আপনারা প্রবাবিলিটি বের করেন তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে টাইপ টু এরর করার প্রবাবিলিটি। এখানে প্রবাবিলিটি হচ্ছে 0.0091। ঠিক আছে? বোঝা গেছে? সো এটাই হচ্ছে টাইপ টু এরর করার প্রবাবিলিটি, আর কিছুই না। সো আমি যদি এই পুরোটাকে একটু রিপিট করি, জিনিসটা আর একবার বলছি যে আপনাদের প্রসেসটা জাস্ট মাথার মধ্যে একটু ঢোকানোর জন্য আমি জাস্ট আর একবার জিনিসটা রিপিট করছি। এখানে খেয়াল করেন যে জিনিসটা এরকম আহামরি কিছুই না। ফার্স্টে আপনারা যেভাবে হাইপোথেসিস সেট করেন ঠিক সেইভাবে সেট করবেন। এটা সেট করার পরে আমার এইখান থেকে যে আমার হাইপোথেসিস এর পরে যে আমি টেস্ট স্ট্যাটিস্টিক্সটা বের করি সেখান থেকে আমি জাস্ট জেড এর ভ্যালুটা বের করে নিব, সরি এক্স বারের ভ্যালুটা বের করব। এখান থেকে আমি যেই এক্স বারের ভ্যালুটা আমি পাচ্ছি সেই এক্স বারের ভ্যালুটা যদি আমি আর একবার টেস্ট স্ট্যাটিস্টিক্সে বসাই, এখানে দেখেন যে এখানে কি করেছি, এক্স বারের ভ্যালুটা আমি আগের বার বের করলাম, এখানে আমি সেই ভ্যালুটাই বসিয়েছি 116। আর আমার ট্রু মিন যেটা বা মিউ যেটা সেটা দেওয়া আছে 112, বাকি সবকিছু গিভেন। তার জন্য আমি জেড এর যে ভ্যালুটা পাবো তার প্রবাবিলিটি যদি আমি বের করি তাহলে সেটাই হবে আমার টাইপ টু এরর। ঠিক আছে? এখন এই যে মিউ এর ভ্যালুটা আমি বললাম যে 120-এর থেকে যে কোনো মানে নিচে যে কোনো কিছু হতে পারে। তো এখানে 112 ধরেছে। তারপরে দেখেন আরো একটা উদাহরণ দেওয়া আছে, সেটার জন্য ধরা হয়েছে হচ্ছে 115। সো এটা আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে এখানে মিউ কত ধরতে হবে, আপনাদেরকে আরবিটারিলি যে কোনো ভ্যালু ধরতে হবে না, এটা দেওয়া থাকবে। ঠিক আছে? সো এখান থেকে আপনারা জেড টেবিল থেকে জেড এর ভ্যালুটা ইউজ করে প্রবাবিলিটি পেয়ে যাবেন।
মিস এটা কি লেফট টেল থেকে রাইট টেল হয়ে গেল আর কি? জি জি, এখানে মিস আর এটা একটা তো জিনিস। মিস এটা মিস এটার থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ কি আসতে পারে মিস এটা না, থেকে? অ্যাডভান্স লেভেলের কিছু আসবে না, জাস্ট টাইপ টু এরর বের করতে হবে। আর আরেকটা জিনিস বের করতে হবে, সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, যে পাওয়ার অফ টেস্ট। এখানে দেখেন আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা কি বের করলাম, টাইপ টু এরর বের করলাম তাই না? তার মানে আমি দেখাচ্ছি যে অ্যাকসেপ্টিং হোয়েন ইট ইজ ফলস। সো এটা থেকে আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে, এইটা, যে পাওয়ার, ঠিক আছে? এখানে পাওয়ারটা কি, পাওয়ারটা বলা হচ্ছে যে কারেক্টলি রিজেক্টিং নাল হোয়েন ইট ইজ ফলস, ঠিক আছে? সেটাই হচ্ছে পাওয়ার অফ দা টেস্ট। আপনাদের পাওয়ার অফ দা টেস্ট বের করতে বলা হবে। তো টাইপ টু এরর যেটা পাবেন, 1 থেকে যদি সেটাকে বাদ দেন, সেটাই হচ্ছে পাওয়ার অফ দা টেস্ট, ঠিক আছে? টেস্টের পাওয়ার কতটুকু, অ্যাকচুয়ালি এটা না, পাওয়ার অফ দা টেস্ট দেখাচ্ছে যে দ্য প্রবাবিলিটি অফ কারেক্টলি রিজেক্টিং এ জিরো। আমরা এখানে কি করছিলাম, একসেপ্ট করে নিচ্ছিলাম ফলস হলেও, কিন্তু কারেক্টলি রিজেক্ট করব, মানে সে যদি ফলস হয় তাহলে তাকে রিজেক্ট করার প্রবাবিলিটি যেটা, সেটাই হচ্ছে পাওয়ার অফ দা টেস্ট, ঠিক আছে? তো এটা পাওয়া যায় 1 থেকে টাইপ টু এররটা বিয়োগ করলে, আর কিছু না। তো এখান থেকে আপনাদের এই দুইটা জিনিসই আসবে। সো কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা জানলে এনাফ। ম্যাম এটা আরেকটু একটু বলা যাবে যে হচ্ছে এটা ওই যে প্রবাবিলিটি অফ কারেক্টলি রিজেক্টিং। আচ্ছা, ম্যাম এখানে, পাওয়ার টেস্ট যেটা, জি ম্যাম জি। আচ্ছা জাস্ট বললাম যে এইখানে যেটা টাইপ টু এরর, সেটাকে হচ্ছে বিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আহ, আর একটা জিনিস ভালো আপনি কোশ্চেন করলেন দেখে বলা হলো, সেটা হচ্ছে টাইপ টু এরর আমরা টাইপ ওয়ান এররকে আলফা দ্বারা প্রকাশ করি, তাই না? লেভেল অফ সিগনিফিকেন্স সেটা কি ছিল, আলফা। আর টাইপ টু এরর যেটা, সেটাকে প্রকাশ করা হয় বিটা দ্বারা। পাওয়ার অফ দ্য টেস্ট হচ্ছে 1 মাইনাস বিটা। তো এখানে জাস্ট আর কিছুই না, যে আমার ওটা দেখাচ্ছিল কি, যে যদি ফলস হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করছি তার প্রবাবিলিটি কি, আর এখন এটা দেখাচ্ছে যদি ট্রু হয় তাহলে অ্যাকসেপ্ট করছি তার প্রবাবিলিটি কি। জাস্ট ওয়ার্ডিং এর ডিফারেন্স, 1 থেকে বাদ দিলে কি হয়ে যাবে, তার অপোজিটটা হয়ে যাবে, তাই না? জাস্ট এটাই, আর কোনো কিছু না। কারেক্টলি রিজেক্টিং যা বলা, যে জাস্ট এটা একই জিনিস, যে ভুল হইলে আমি তাকে রিজেক্ট করব, অথবা ঠিক হইলে আমি তাকে অ্যাকসেপ্ট করব, তাই না? দুইটা জিনিস কিন্তু একই। তো এখানে এটাই বলা হয়েছে যে দ্য প্রবাবিলিটি অফ কারেক্টলি রিজেক্টিং নাল হোয়েন ইট ইজ ফলস, মানে সে যদি ভুল হয় তাহলে তাকে রিজেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস টাইপ টু এরর, যেটাকে আমি বলছি পাওয়ার অফ দ্য টেস্ট। এই তো, আই গেস আপনি বুঝতে পেরেছেন। এটা আরেকবার জি একটু পড়বেন নিজেরা, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কনফিউশন থাকে। আচ্ছা, সো এটা গেল আমাদের। আর এখান থেকে চ্যাপ্টার 7 এর আমাদের কিছু অংশ বাকি ছিল। এই জিনিসগুলো খুবই সিম্পল, আমি জাস্ট অল্প অল্প করে বুঝিয়ে দিব, আপনারা নিজেরা পড়বেন, ঠিক আছে? এখানে দেখেন আদার স্যাম্পলিং মেথডস, যেটা আমি বাদ দিয়েছিলাম, ভেবেছি আপনারা ফার্স্ট ইয়ারে পড়েছেন কিন্তু পড়েন নাই, সো আমাকে এটা কভার করতে হবে। আচ্ছা, এখানে একটু দেখেন যে আমরা sampling এর জন্য যে মেথড শিখেছি, সেটা অ্যাকচুয়ালি আমরা একটা মেথডই শিখেছি, তাই না? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এই জিনিসটা আমরা শিখেছিলাম। সেখানে বলেছিলাম কি, যে স্যাম্পলিং এমন ভাবে করব যাতে আহ প্রত্যেকটা এলিমেন্টের সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি সেম থাকে, তাই না? আমরা এটা বলেছিলাম, এটাই ছিল আমাদের কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। তো এটা বাদ দিয়েও আরো অনেকগুলা স্যাম্পলিং মেথড আছে, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ইউজ করা হয়। তো এখন আমরা সেটা দেখব।
তো এখানে দেখেন স্যাম্পলিং মেথড অনেকগুলো আছে। ফার্স্টলি আপনাদের দেওয়া হয়েছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, কনভেনিয়েন্স স্যাম্পলিং, আর হচ্ছে জাজমেন্টাল স্যাম্পলিং। আমি এখানে প্রত্যেকটা অল্প অল্প করে বলে দিব, জাস্ট আইডিয়াটা আপনারা ডিটেইলে পড়বেন। তো এখানে দেখেন স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে কি বলে, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর জন্য এই চিত্রটা তারা ইউজ করেছে, একটু খেয়াল করিয়েন এটার জন্য এই চিত্রটা। মনে করেন যে একটা পপুলেশন আছে, সেই পপুলেশন থেকে আমাদের স্যাম্পল কালেক্ট করতে হবে। হ্যাঁ, স্যাম্পলের জন্য কালেক্ট করার জন্য আমরা হচ্ছে পপুলেশনটাকে কতগুলো স্ট্র্যাটাতে ভাগ করি, ঠিক আছে? তো প্রত্যেকটা স্ট্র্যাটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিই। মনে করেন পুরো বাংলাদেশে যত জনগণ আছে তাদের থেকে কোনো ইনফারেন্স করার জন্য আমার একটা স্যাম্পল কালেক্ট করতে হবে। সো আমি চাচ্ছি কি এটা র্যান্ডমলি হবে। সো এটা করার জন্য আমি কি করতে পারি, যে কতগুলা স্ট্র্যাটাতে ভাগ করতে পারি। একটা স্ট্র্যাটা এরকম করলাম যে এজ অনুযায়ী, ঠিক আছে, যাদের বয়স অনুযায়ী একটা ক্যাটাগরি করলাম। তারপরে হচ্ছে মনে করেন ইনকাম গ্রুপ অনুযায়ী আর একটা ক্যাটাগরি করলাম। তারপরে মনে করেন গায়ের রং অনুযায়ী আর একটা ক্যাটাগরি করলাম, ঠিক আছে? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি যদি আমরা করি এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে যদি আমি র্যান্ডমলি কিছু স্যাম্পল নিই, তাহলে আমি যে স্যাম্পলিংটা করলাম এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। যে পুরা পপুলেশনটাকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটাতে ভাগ করলাম এবং সেখান থেকে প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে আমি র্যান্ডমলি কিছু মানুষ তুলে নিলাম। তাহলে কি হলো, সেটা আমার পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হলো, তাই না? যে প্রত্যেকটা গ্রুপ থেকে আমি কিছু না কিছু নিয়েছি, তার মানে কি কোনো গ্রুপের কেউ বাদ পড়ে যায় নাই, ঠিক আছে? তাহলে আমার স্যাম্পলের মধ্যে কি সব ধরনের ভ্যারিয়েশনই থাকলো, তাহলে সেটা আমার পপুলেশনের জন্য বেস্ট রিপ্রেজেন্টেটিভ হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সেকেন্ড হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। তো ক্লাস্টারের ক্ষেত্রে এটাও কাইন্ড অফ সিমিলার, বাট ডিফারেন্সটা একটু খেয়াল করেন যে ক্লাস্টার স্যাম্পলিং আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এই দুইটার ক্ষেত্রেই কিন্তু পপুলেশনটাকে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপে ভাগ করা হয়। ক্লাস্টারের ক্ষেত্রে কি করা হয়, ক্লাস্টারের ক্ষেত্রে এরকম অনেকগুলা ক্লাস্টার গঠন করা হয় এবং প্রত্যেকটা ক্লাস্টার হেটেরোজেনাস হয়। মানে কি প্রত্যেকটা ক্লাস্টারই এক একটা পপুলেশনের মতো বিহেভ করে, ঠিক আছে? যে পপুলেশন থেকে আমি র্যান্ডমলি একটা ক্লাস্টার গঠন করলাম, সেখানে একই ক্লাস্টারের মধ্যে ডিফারেন্ট এজের, ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকবে। আরো একটা ক্লাস্টার ড্র করলাম, সেখানে আমার ডিফারেন্ট এজের, ডিফারেন্ট কালারের, ডিফারেন্ট ইনকাম গ্রুপের লোক থাকবে এবং আরো একটা ক্লাস্টার গঠন করলাম সেখানেও। তার মানে একটু খেয়াল করেন যে আমি যে ক্লাস্টার গুলা গঠন করছি প্রত্যেকটাই আমার যে পপুলেশনটা ছিল পপুলেশনের ছোট ছোট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, তাই না? তো এই যে আমি ক্লাস্টার গুলা গঠন করলাম এরকম অনেকগুলা ক্লাস্টার, সেই ক্লাস্টার থেকে দেখেন দুইটা চিত্র কাইন্ড অফ সিমিলার, ক্লাস্টার স্ট্র্যাটিফাইড এর। সো এখানে যে আমি অনেকগুলা ক্লাস্টার গঠন করলাম, এখন এই প্রত্যেকটা ক্লাস্টার থেকে যদি আমি র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করি তাহলে সেটা হবে আমার ক্লাস্টার স্যাম্পলিং। সো দুইটার ভিতরে একটু পার্থক্যটা বুঝে নিবেন যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ যে আমরা প্রত্যেকটা স্ট্র্যাটাম গঠন করি, সেই স্ট্র্যাটামের এক একটা স্ট্র্যাটাতে এক একটা ক্যাটাগরির মানুষ থাকে, মিক্সচার থাকে না, ঠিক আছে? মানে প্রত্যেকটা গ্রুপ, মানে প্রত্যেকটা স্ট্র্যাটা হচ্ছে হোমোজেনাস। বাট স্ট্র্যাটা 1, স্ট্র্যাটা 2, স্ট্র্যাটা 3 এক একটা থেকে আলাদা, মানে তারা হেটেরোজেনাস, কিন্তু গ্রুপের মধ্যে উইদিন দ্য স্ট্র্যাটাম তারা হচ্ছে কি হোমোজেনাস। আর ক্লাস্টারের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ক্লাস্টারের ভেতরের এলিমেন্ট গুলা হচ্ছে হেটেরোজেনাস, মানে একটা ক্লাস্টারের মধ্যে বিভিন্ন গ্রুপের, বিভিন্ন রেসের, বিভিন্ন কালারের, বিভিন্ন ইনকাম গ্রুপের মানুষজন থাকে। এরকম প্রত্যেকটা ক্লাস্টার, ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 প্রত্যেকটার ভেতরের এলিমেন্ট গুলা হচ্ছে হেটেরোজেনাস। বাট ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 নিজেরা
হোমোজেনাস, মানে প্রত্যেকটার ভেতরে আইডেন্টিক্যাল মানুষজন আছে, প্রত্যেকটা গ্রুপের ভেতরে ওই রেসের, ওই কালারের, ওই পপুলেশনের মানুষজন আছে, মানে প্রত্যেকটা ক্লাস্টার এক একটা ছোট ছোট পপুলেশনের মতো বিহেভ করছে। ঠিক আছে। আর সিস্টেমেটিক স্যাম্পলিং এর ম্যাম ক্ষেত্রে এটা একটু আরেকবার বলা যাবে কোনটা? যে হোমোজেনাস আর হেটেরোজেনাস এর ব্যাপারটা? আচ্ছা, হোমোজেনাস মানে একই রকম, ঠিক আছে, আর হেটেরোজেনাস মানে হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, কালারের ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি যে স্ট্র্যাটা গুলা গঠন করলেন, স্ট্র্যাটা 1 হচ্ছে রেড কালার, ঠিক আছে, স্ট্র্যাটা 2 হচ্ছে কমলা কালার, স্ট্র্যাটা 3 হচ্ছে সবুজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটা। তার মানে প্রত্যেকটা স্ট্র্যাটার ভেতরে স্ট্র্যাটা 1 এর সবাই হচ্ছে লাল কালারের ড্রেস পরে, ঠিক আছে, তার মানে কি তারা হোমোজেনাস। স্ট্র্যাটা 2 এর সবাই হচ্ছে কমলা কালারের ড্রেস পরে, ঠিক আছে, তারা হোমোজেনাস। স্ট্র্যাটা 3 এর সবাই কমলা সবুজ কালারের ড্রেস পরে, তারা হোমোজেনাস। কিন্তু স্ট্র্যাটা 1, স্ট্র্যাটা 2 আর স্ট্র্যাটা 3 তিনজন কিন্তু হেটারোজেনাস, তাই না, কারণ একজন লাল, একজন সবুজ, একজন কমলা। বোঝা গেছে যে উইদিন দ্য গ্রুপ হচ্ছে হোমোজেনাস, বাট অ্যামং দ্য গ্রুপ হচ্ছে কি হেটারোজেনাস। ওকে। আর ক্লাস্টারের ক্ষেত্রে কি হচ্ছে, মনে করেন ক্লাস্টার 1-এ কিছু লোক আছে লাল জামা পরে, কিছু লোক আছে কমলা জামা পরে, কিছু লোক আছে সবুজ জামা পরে। ক্লাস্টার 2-এও এরকম, কিছু লোক লাল পরে, কিছু লোক সবুজ পরে, কিছু লোক কমলা পরে, ঠিক আছে। তো তাহলে ক্লাস্টার 1 যেটা, সেটা কি একই ক্লাস্টারের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, তার মানে কি উইদিন দা ক্লাস্টার হচ্ছে হেটেরোজেনাস। বাট ক্লাস্টার 1 আর ক্লাস্টার 2 দুইটাতে লাল কমলা সবুজের মিশ্রণ, তার মানে কি ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 অ্যামং দ্য গ্রুপ তারা হচ্ছে কি হোমোজেনাস। বোঝা গেছে না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন মিস সিস্টেমেটিক এগুলা কি স্যাম্পলিং। পরীক্ষায় দিবেন? জি, মিস এগুলা কি পরীক্ষায় আসবে? আমি যা পড়াবো সব পরীক্ষার সিলেবাস, যেটা সিলেবাসের বাইরে সেটা তো আমি পড়াবো না। মিস এগুলা তো মুখস্থ মিস। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওকে, বাকি যে 3টা জিনিস আছে এটা আমি পরে পড়াই, ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকে নিয়ে নিই, নেক্সট ক্লাসে পড়াবো, কারণ আমার এখানে কারেন্ট চলে গিয়েছে, সো একটু প্রবলেম হবে নেটের।